বন্ধ্যাত্ব বলতে আগে থেকে নারীদেরকেই বুঝতাম, তো পুরুষ বন্ধ্যাত্ব আমরা কেন বলছি? এখন আমরা সবাই জানি এবং দর্শকরাও জানেন, আমরা সচেতন যে বন্ধ্যাত্ব আসলে নারী পুরুষ বা স্বামী স্ত্রী যে কারো কারণে হতে পারে এবং কারণটা প্রায় সমান সমান। যদি আপনার মেয়েদের আমি যদি একটা আনুমানিক হিসাবে বলি যে বন্ধ্যাত্বের জন্য মেয়েরা যদি 40% দায়ী হয়, ছেলেরাও 40%, বাকি 10% মিলিত, দুজনেরই সমস্যা থাকে, আর 10%-এর হয়তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কাজেই দেখা যাচ্ছে যে এখানে খুব বড় একটা অংশ জুড়ে রয়েছে ছেলেদের বন্ধ্যাত্ব। এই জন্য এখন পুরুষ বন্ধ্যাত্বটা আসলে খুব সামনে চলে আসছে এবং এটার চিকিৎসাটা, নির্ণয়টা বরং অনেক সহজ। আমরা কখন বন্ধ্যাত্ব বলি বা বন্ধ্যাত্ব বলতে কি বোঝায়? একটি কাপল যদি টানা 1 বছর একসাথে থেকে চেষ্টা করেও প্রেগনেন্সি না হয়, তাহলে আমরা তাকে বন্ধ্যাত্ব বলি। এটা হচ্ছে একটা এভারেজ একটা হিসাব। কিন্তু কারো যদি একটু বয়স্ক কাপল হয়, যে দুজনেই 35 বা তার কাছাকাছি, অথবা হাজবেন্ড বিদেশে থাকে, অত বেশি আসতে পারে না, বা বিয়ের 5 বছর 7 বছর 8 বছর হয়ে গেছে, তখন কিন্তু আমরা সময়টাকে একটু কমিয়ে আনি, যেমন 6 মাস। বন্ধ্যাত্বর জন্য পুরুষের কি কি কারণ দায়ী বলে আপনি মনে করেন? পুরুষের অনেকগুলো কারণ দায়ী আছে। পুরুষের আমি একটু আগে বললাম যে প্রায় বড় একটা অংশ জুড়ে যে প্রায় 40% পুরুষ দায়ী এই বন্ধ্যাত্বের জন্য। পুরুষ সিমেন অ্যানালাইসিস টেস্ট করে দেখা গেল যে বীর্যের মধ্যে বড় ধরনের সমস্যা, হয়তোবা সমস্যাটা তারই এবং এটা ট্রিটমেন্ট করলে এটা সমাধান হয়ে যেত। এই জন্য স্বামী স্ত্রী দুজনেই দায়ী হতে পারে, এটা মাথায় রেখে আমাদের এগোতে হবে। তো সেক্ষেত্রে ছেলেদের যে কারণগুলো, সেটার মধ্যে তার আগে আমাদের একটু বুঝতে হবে যে ছেলেদের এই যে বীর্য বা সিমেন্ট তৈরির প্রক্রিয়াটা, এটি এখানে টেস্টিস নামক একটি অঙ্গে তৈরি হয়ে এটি ওখানে ভাস ডিফারেন্স, তারপরে ইজাকুলেটরি ডাক্ট, একটা লম্বা পথ পাড়ি দিয়ে রিলিজ হয়। তো সমস্যা হতে পারে এই টেস্টিস নিজের মধ্যে, অথবা হতে পারে এই ডাক্টে। তো এই ডাক্টের যে প্রবলেমটা, এটাকে আমরা অবস্ট্রাকটিভ বলি। যেমন হতে পারে যে যে কোনো জায়গায় তার ছোটোবেলায় একটি অপারেশন হয়ে গেছে, তখন এটা মানে না জেনে এটা ধরা পড়ে গেছে, ব্লক হয়ে গেছে। তাহলে দেখা গেল যে টেস্টিসে তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু এটি যেতে পারছে না। আবার অনেক দীর্ঘমেয়াদী রোগ, যেমন সিফিলিস, গনোরিয়া বা টিবি, এ ধরনের ক্রনিক রোগগুলোতে এগুলো কার্যকরী থাকে না। অনেক সময় জন্মগত অ্যাবসেন্ট থাকে ভাস ডিফারেন্সটা। তো এগুলোকে আমরা অবস্ট্রাকটিভ বলি, যে তৈরি হচ্ছে ঠিকই কিন্তু এটি যেতে পারছে না। আর অনেক মানে ম্যাক্সিমাম কারণটা হচ্ছে যে তৈরি হতে পারছে না, মানে এটা টেস্টিসের নিজস্ব সমস্যা হতে পারে, আবার অন্য জায়গায়ও সমস্যা হতে পারে। তো টেস্টিসের নিজের সমস্যা অনেক ধরনের আছে, যেমন কারো আছে ছোটোবেলায় মামস অর্কাইটিস হয়েছে, তো সবসময় বুঝতে পারিনি, বিয়ের পর দেখা গেল যে এটা রিপোর্ট খারাপ আসার পর সে মনে করতে পারছে যে ছোটোবেলায় অর্কাইটিস হয়েছিল। তারপরে কারো হয়তো ওখানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে যেতে পারে, এটা ওই যে টর্শন বলে, কোনো কারণে এটা টর্শন হয়ে গেল। হ্যাঁ, কারো আবার ওই যে ভেরিকোসিল থাকে, এক ধরনের ব্লাড ভেসেলের প্রবলেম, ওটাতে হ্যাঁ জায়গাটি গরম হয়ে ওইটার উৎপাদন ক্ষমতা কমে যায়। তো এটা হলো টেস্টিসের নিজস্ব সমস্যা। এছাড়া আমরা জানি যে এগুলো নিয়ন্ত্রণ হয় খুব একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে, অনেকগুলো হরমোনের মাধ্যমে। কাজে আমাদের যদি ব্রেইনে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো জটিলতা থাকে, এটার জন্য অসুবিধা হতে পারে। তারপর কারো যদি এন্ডোক্রাইন সমস্যা থাকে, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস অথবা থাইরয়েড, প্রোল্যাকটিন, এগুলোর সমস্যা এবং ট্রিটমেন্ট না করা হয়, এগুলোর জন্য হতে পারে। কারো যদি কিছু ওষুধে হতে পারে, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ, যে হাইপারটেনশনের যে ওষুধগুলো, অ্যান্টিডিপ্রেসিভ, কেউ খান হচ্ছে হয়তো টেস্টোস্টেরন অন্য কারণে নিচ্ছেন, এগুলো ওষুধগুলোও করতে পারে। এছাড়া আপনার যেটা আমরা বলি যে জেনেটিক কারণ, যেমন ক্লিনফেল্টার সিনড্রোম, বা অনেক সময় দেখা যায় ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলিশন কিছু সমস্যা থাকতে পারে, যেগুলাতে এটা সিমেন্টটা একদম জিরো থাকে। এছাড়া আর কিছু থাকে, খুব বেশি জীবনের স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলোতে হয়। আর সবচেয়ে বড় যেটা ইদানিং বাড়ছে সমস্যাটা, এটা হলো লাইফস্টাইল সমস্যা। হ্যাঁ, যেমন অনেক বেশি যারা রেগুলার স্মোক করে, অ্যালকোহল নেয়, বা অনেক বেশি কফি খায়, ওজন অনেক বেশি, তারপরে ল্যাক অফ অ্যাক্টিভিটি, যে খুব কম কাজ করে, সারাক্ষণ বসে বসে কাজ এবং আলাদা কোনো এক্সারসাইজ নাই, ওজনটা হয়ে গেছে অনেক বেশি। আমরা একটা বিএমআই মেনটেন করতে বলি, যে 19 থেকে 25 যদি অনেক বেশি হয়ে যায়। খাওয়া দাওয়ার ভুল প্যাটার্ন, যে
প্রায়ই বাইরে খায়, প্রায়ই ফাস্টফুড খাওয়া হয়, হট পরিবেশে থাকা সবসময়, গরম পানি দিয়ে গোসল করা, অনেকে আছে সোয়ানা বাত নেয়, হ্যাঁ, ইচ্ছে করে, তারপরে ওই ল্যাপটপ কোলে রেখে লং টাইম কাজ করছে, টাইট ড্রেসিং সবসময়। এছাড়াও পরিবেশ দূষণ, যেমন বিভিন্ন রকম ডাই, পেস্টিসাইড, রেডিয়েশন।